ভেটারান্স ডে উপলক্ষে মঙ্গলবার সকালে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ভেটারান্স অ্যাফেয়ার্স সেক্রেটারি ডাক কলিন্সকে সঙ্গে নিয়ে ভার্জিনিয়ার আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে টুম অব দ্য আননোন সোলজার্সে পুষ্পস্তবক অর্পণ করে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো দেশের নাম না জানা সামরিক বাহিনীর সদস্যদের প্রতি সম্মান জানান প্রেসিডেন্ট। পরে অনুষ্ঠানে দেওয়া বক্তৃতার শুরুতেই তিনি দেশের প্রতি অবদানের জন্য সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের ধন্যবাদ জানান। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্যাবিনেটের সদস্যদের প্রশংসা করেন, বলেন শিক্ষা, বাণিজ্য, নিরাপত্তা সহ সব ক্ষেত্রে ভালো করছে দেশ। আমেরিকার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছেন তারা। দেশের সব অর্জনের পেছনে সামরিক বাহিনীর অসামান্য অবদান রয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। ভেটারান্স ডের নতুন একটি নামও যোগ করেন প্রেসিডেন্ট। তিনি জানান এখন থেকে এটি প্রথম বিশ্বযুদ্ধের বিজয় দিবস হিসেবেও পালিত হবে। এছাড়া প্রেসিডেন্ট সরকারি কার্যক্রমে অচলাবস্থা নিরসনের জন্য রিপাবলিকানদের অর্থায়ন বিল পাশে সক্ষম হওয়ায় স্পিকার মাইক জনসন এবং সেনেট মেজরিটি লিডার জন থুনকে অভিনন্দন জানান। আসাদ রিয়েল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্কে আনন্দ উৎসবের মধ্য দিয়ে ভেটারান্স ডে প্যারেড পালিত হয়েছে। বিভিন্ন যুদ্ধে হতাহতদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে এই প্যারেডের আয়োজন করা হয়। মঙ্গলবার ম্যানহাটনে 3 বাহিনীর সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর সংখ্যক সদস্য ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে এই প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অংশ নিয়ে মেয়র এরিক অ্যাডামস বলেন, তাদের পতাকা এখনও টিকে আছে সেনাবাহিনীর সদস্যদের কারণে, তাই তাদের ধন্যবাদ জানান তিনি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ বিভিন্ন সময়ে আমেরিকার স্বার্থ রক্ষায় যুদ্ধে অংশ নিয়েছেন কয়েক মিলিয়ন সেনা সদস্য। তাদের মধ্যে অনেকেই দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, অনেকেই হয়েছেন যুদ্ধাহত। তাদের কারণেই পৃথিবীর বুকে অনন্য উচ্চতায় সমহিমায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে আমেরিকা। এসব জাতীয় বীরদের সম্মান জানাতে আয়োজিত এই প্যারেড দেখতে রাস্তার দুই পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ ও সাবেক সেনা সদস্যরা, জানান নিজেদের ভালো লাগার কথা। Yes, we are enjoying the parade. Why? Because we get to say thank you to our soldiers. It's a great way for us to say thank you to the veterans. Every year I know there's a really big ceremony. I miss it sometimes, yeah. Oh, it's absolutely 100% important to honor the veterans, the people who serve our country and military. I really like seeing everyone celebrate this as a nation. And then this is from my grandfather, who fought at the Battle of Iwo Jima as a Marine. জমকালো এই আয়োজন দেখতে শুধু আমেরিকানরাই নন, সুইডেন, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ছুটে এসেছেন। পরিবার, বন্ধু স্বজন নিয়ে বর্ণাঢ্য এই আয়োজন দেখে বেশ খুশি তারা। I'm visiting New York City from Europe and I'm just enjoying looking at this typical American thing. We're here to visiting. We are visiting and we arrived here and we are happy to see the parade. The parade is very colourful here, it's amazing, and the bagpipes are incredible. It's more formal and more of a memorial in the UK, and here it's more vibrant, there is more life to it. জমকালো এই প্যারেডে অংশ নিয়েছে 220টি মার্চিং ইউনিট, 20,000-এর বেশি মার্চার, 25টি ফ্লোট, 150টি বেশি গাড়ি ও মোটরসাইকেল। প্রধান অতিথির বক্তব্যে মেয়র যুদ্ধাহত সেনা সদস্যদের গুরুত্ব তুলে ধরেন। তবে বীর যোদ্ধাদের সম্মানে আয়োজিত এই প্যারেডে রাজনীতিবিদরা অংশগ্রহণ না করায় সমালোচনা করেছেন সাবেক রিপাবলিকান মেয়র প্রার্থী। Because of what the veterans did for us both in war and in peace. And it's unfortunately we don't have the showing that shows the appreciation for that. Again, I say we're the politicians, right? They like to talk about veterans, but they don't honor the veterans. এবারের প্যারেডের গ্র্যান্ড মার্শাল ছিলেন ক্লিন্টন রমেশা, স্টিভেন জে প্যাক ও সুনিতা এল উইলিয়ামস। পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা নিজেদের জীবন দিয়েছেন। তাই তাদের শ্রদ্ধাভরে স্মরণ করতেই আজকের এই বিশেষ দিবসটির আয়োজন করা হয়েছে।
সরকার পুরোপুরি সচল হলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও নিরাপত্তা কর্মীদের বেতন পরিশোধের ঘোষণা দিয়েছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি। মঙ্গলবার শিকাগোর ওহেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এক সংবাদ সম্মেলনে কাজে ফেরা কর্মীদের ধন্যবাদ দেন তিনি। সেক্রেটারি ডাফি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী শাটডাউনের সময় কাজে আসা এটিসি কর্মীদের জন্য $10,000 পর্যন্ত বোনাস দেওয়া হবে। সেনেটে অচলাবস্থা নিরসনের আশ্বাস পাওয়ার পর ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেছেন বিমানবন্দর কর্মীরা। গত 3 দিনের তুলনায় মঙ্গলবার ফ্লাইট বিপর্যয়ের চিত্র কিছুটা স্বস্তির বলে জানিয়েছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি। এদিন শিকাগোর ওহেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শাটডাউনের সমাপ্তি ঘটলে কর্মীরা দ্রুত কাজে ফিরবেন বলে তিনি আশাবাদী। একই সাথে এটিসির কর্মীদের দেশপ্রেম ও নিয়মিত কাজে আসায় তাদের ধন্যবাদও দেন সেক্রেটারি। তিনি সতর্ক করেন, শাটডাউন শেষ হলেও প্রায় 2000 এটিসি কর্মীর ঘাটতি থেকেই যাচ্ছে। প্রতিদিন 15 থেকে 20 জন এটিসি কর্মী অবসর নিচ্ছেন, যা পরিস্থিতিকে আরও কঠিন করছে। এ সময় নতুনদের এ পেশায় আসতে উৎসাহিত করেন তিনি। সেক্রেটারি নিশ্চিত করেন, সরকার পুনরায় খুললে এডিসি কর্মীদের 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাদের বকেয়া বেতনের 70% পরিশোধ করা হবে। বাকি 30% দেওয়া হবে 1 সপ্তাহের মধ্যে। ডাফি জোর দিয়ে বলেন, যাত্রীদের নিরাপত্তা তাদের প্রথম অগ্রাধিকার। তিনি হুঁশিয়ারি দেন, সরকার দ্রুত চালু না হলে সামনের সপ্তাহান্তে 10% বেশি ফ্লাইট বাতিল হতে পারে। সাথে কিছু এয়ারলাইন্স তাদের ফ্লাইট চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সহমত পোষণ করে সেক্রেটারি জানান, শাটডাউনের সময় যারা একটানা কাজ করেছেন সেই এডিসি কর্মীদের জন্য $10,000 পর্যন্ত বোনাস দেওয়া হবে। একই সাথে অভিজ্ঞ এডিসিদের অবসরের সিদ্ধান্ত বিলম্বিত করার জন্য 20% নগদ বোনাসের প্রস্তাব দেওয়ার কথাও জানান তিনি। ডাফি বলেন, শাটডাউনের সময় সাধারণ যাত্রীদের অগ্রাধিকার দিতে ওহেয়ার, লস অ্যাঞ্জেলেস, সিয়াটল, ডেনভার, বস্টন সহ শীর্ষ 12টি বিমানবন্দরে বেসরকারি বা প্রাইভেট জেট অবতরণ 10% কমানো হয়েছে। শাটডাউন শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশ্বস্ত করেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি। সরকারি কার্যক্রমে অচলাবস্থা নিরসনে সেনেট পদক্ষেপ নিলেও বিমান পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হতে আরও সময়ের প্রয়োজন। মঙ্গলবার এমন আশঙ্কার কথা জানান সাবেক ভারপ্রাপ্ত FAA অ্যাডমিনিস্ট্রেটর বিলি নোলেন। সাবেক এয়ার ট্রাফিক কন্ট্রোলার হার্ভে স্কলনিক জানিয়েছেন, অনেক কর্মী কাজ ছেড়ে যাওয়ায় তাদের শূন্যস্থান পূরণ করতেও বেশ কিছুদিন সময় লাগবে। এর মানে আরও কয়েকদিন বা কয়েক সপ্তাহ ভোগান্তি পোহাতে হবে যাত্রীদের। এদিন সারা দেশে ফ্লাইট বাতিল বা বিলম্বের সংখ্যা কিছুটা কমলেও সন্ধ্যা পর্যন্ত প্রায় 2000 ফ্লাইট বাতিল হয়েছে, বিলম্ব হয়েছে 3000-এর বেশি ফ্লাইট। দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থার কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোল ও ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কর্মীদের বিশাল ঘাটতি তৈরি হয়েছে। অচলাবস্থা কাটার আশ্বাসে যদিও কর্মীরা কাজে ফিরতে শুরু করেছেন, তবুও এর প্রভাব রাতারাতি কাটানো প্রায় অসম্ভব। এছাড়াও বাতিল হওয়া ফ্লাইট এবং সময়ের হেরফেরে তৈরি হওয়া জট কাটতে আরও কয়েকদিন বা সপ্তাহ লাগতে পারে। বিমানবন্দরগুলোতে এখনো লম্বা লাইন, ফ্লাইটের অনির্দিষ্ট বিলম্ব এবং শেষ মুহূর্তে বাতিলের ঘটনা ঘটছে। বিশেষভাবে বড় বিমানবন্দরগুলোতে এই পরিস্থিতি আরো ভয়াবহ। একটি প্রতিবেদন অনুসারে সরকারি অচলাবস্থা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় 5 মিলিয়নের বেশি যাত্রী আকাশপথে এই দুরবস্থার কবলে পড়েছেন। সাবেক ভারপ্রাপ্ত FAA অ্যাডমিনিস্ট্রেটর বিলি নোলেন বলছেন, কর্মী সংকটে সৃষ্ট এই ব্যাকলগ কাটাতে কর্তৃপক্ষের বিশেষ পদক্ষেপ প্রয়োজন। এই পরিস্থিতিতে কর্মীদের মনোবল নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। অবসরপ্রাপ্ত এডিসি কন্ট্রোলার হার্ভে স্কলনিক বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বেতন কেটে নেওয়া বা বোনাস দেওয়ার মতো আশ্বাসে কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এবং স্পর্শকাতর এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের দলগত কাজকেও নষ্ট করতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অচলাবস্থা খুব দ্রুত মিটে গেলেও আকাশপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে সময় লাগবে। কারণ এটিসি কর্মীদের প্রশিক্ষণ ও নিয়োগ একটি দীর্ঘ প্রক্রিয়া এবং বহু কর্মী অবসরে চলে যাওয়ায় এই শূন্যস্থান পূরণ করা কঠিন হবে। সামনেই থ্যাঙ্কসগিভিং এর মতো ব্যস্ত ভ্রমণের সময় থাকায় এই লাগাতার বিলম্ব ও বাতিল আরো বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। থ্যাঙ্কসগিভিং এর ছুটির আগে ফ্লাইট বিক্রিতে মন্দা দেখা দেওয়ায় হাউসকে দ্রুত বিলটি পাশ করার আহ্বান জানিয়েছে এয়ারলাইন শিল্প সংস্থা এয়ারলাইন্স ফর আমেরিকা।
এদিকে বাড়তি সময় নিয়ে টিএসএ চেকপয়েন্টে যাওয়া কিংবা ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে তবেই বিমানবন্দরে পৌঁছানোর জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুল্ক আরোপের কারণে সংগ্রহ করা রাজস্ব থেকে দেশের মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে $2000 করে লভ্যাংশ দেওয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা বাস্তবসম্মত নয়, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজস্ব আহরণে উদ্বৃত্ত দেখা গেলেও সার্বিকভাবে ঘাটতি রয়ে গেছে। তাছাড়া শুল্ক এবং বিনিয়োগ থেকে 18 ট্রিলিয়নের বেশি আয়ের যে কথা বলছেন ট্রাম্প, সেটির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ফলে জাতীয় ঋণ পরিশোধের পর জনগণের মাঝে লভ্যাংশ বিতরণ অবাস্তব বলেই মনে করছেন তারা। এই লভ্যাংশ দিতে কংগ্রেসের অনুমোদন লাগবে। তারও আগে দেখতে হবে শুল্ক আরোপ নিয়ে সুপ্রিম কোর্ট থেকে কী ধরনের রায় আসে। গত মাসেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন দেশে দেশে শুল্ক আরোপের মাধ্যমে যে রাজস্ব আসবে তা প্রথমে জাতীয় ঋণের কিস্তি পরিশোধে ব্যয় করা হবে। বর্তমানে সেই ঋণের পরিমাণ $38 ট্রিলিয়ন। গত সেপ্টেম্বরে হোয়াইট হাউস জানিয়েছিল শুল্ক থেকে $8 ট্রিলিয়ন রাজস্ব আহরণ করা গেছে। কিন্তু সোমবার ওভাল অফিস থেকে ট্রাম্প জানালেন রাজস্ব অর্জন 18 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। এই পরিসংখ্যানের উৎস কোথায় জানতে ট্যাক্স ফাউন্ডেশনের ফেডারেল ট্যাক্স পলিসির ভাইস প্রেসিডেন্ট এরিকা ইয়র্ককে প্রশ্ন করেছিল পিবিএস নিউজ। তিনি বলছেন খোদ ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য মতে সেপ্টেম্বর নাগাদ রাজস্ব এসেছে $195 বিলিয়ন মতো। এক মাসেই তা 1 লাফে এত বেড়ে দাঁড়াবে? সেক্ষেত্রে প্রেসিডেন্টের তথ্যের উৎস কি সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণাই নেই ট্যাক্স ফাউন্ডেশনের এরিকার। তার মতে কোনোভাবেই ট্রাম্পের বক্তব্য সঙ্গতিপূর্ণ নয়। এই যদি হয় অবস্থা, তাহলে কিভাবে দেশের মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে $2000 করে লভ্যাংশ দেওয়ার ট্রাম্পের ঘোষণা বাস্তবায়িত হবে? শুল্ক আরোপে সংগৃহীত রাজস্ব থেকে দেশের মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে $2000 করে লভ্যাংশ দেওয়ার প্রেসিডেন্টের দাবি বাস্তবসম্মত নয়, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তাছাড়া শুল্ক এবং বিনিয়োগ থেকে 18 ট্রিলিয়নের বেশি আয়ের যে কথা বলছেন ট্রাম্প, সেটির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ফলে জাতীয় ঋণ পরিশোধের পর জনগণের মাঝে লভ্যাংশ বিতরণ অবাস্তব বলেই মনে করছেন তারা। এছাড়া নির্দলীয় দ্য কমিটি ফর আ রেসপন্সিবল ফেডারেল বাজেট বলছে ট্রাম্পের ধার্য শুল্ক থেকে বছরে সম্ভাব্য $300 বিলিয়ন অর্জিত হতে পারে, যেখানে তার প্রতিশ্রুতি ডিভিডেন্ড দিতে প্রয়োজন পড়বে $600 বিলিয়ন। তারা আরো বলছেন এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজস্ব আহরণে উদ্বৃত্ত দেখা গেলেও সার্বিকভাবে ঘাটতি রয়ে গেছে। ডিভিডেন্ড করোনা মহামারীর সময়ে স্টিমুলাস চেক বা কোভিড রিলিফ পেমেন্টের আকারে দেওয়া হবে নাকি ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের ভাষ্যমতে করের উপর ছাড় দেওয়া হবে, সেই বিষয়টিও এখনো পরিষ্কার নয়। ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল ডিরেক্টর কেভিন হ্যাসেটো বেশ দৃঢ়তার সাথেই জানালেন রাজস্ব উদ্বৃত্তের কথা, কিন্তু অর্থনীতিবিদরা ট্রাম্প প্রশাসনের অঙ্কের সঙ্গে নিজেদের অঙ্ক মেলাতে পারছেন না। তবে সবকিছুর আগে এই লভ্যাংশ দিতে কংগ্রেসের অনুমোদন লাগবে। এরও আগে দেখতে হবে শুল্ক আরোপ নিয়ে সুপ্রিম কোর্ট থেকে কী ধরনের রায় আসে। ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান অভিযোগ করেছেন সরকারি কার্যক্রমে অচলাবস্থা নিরসনের বিষয়ে তার দলের সেনেটররা সীমা লঙ্ঘন করেছেন। মঙ্গলবার ফক্স নিউজকে তিনি বলেন, অচলাবস্থা দীর্ঘায়িত করে দেশের বেশিরভাগ মানুষকে বিপদে ফেলে রাখার মতো অন্যায় কাজের সঙ্গে একমত না তিনি। এদিকে কয়েকজন রিপাবলিকানদের সাথে হাত মিলিয়ে কয়েকজন ডেমোক্রেট দলকে অপমান করেছেন বলে মন্তব্য করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যান্ডি কিম। সরকারের অচলাবস্থা নিরসনে সেনেটে রিপাবলিকানদের সঙ্গে সমঝোতায় যাওয়া 7 জন ডেমোক্রেটিক সেনেটরদের কেন্দ্র করে দলটিতে দেখা দিয়েছে নতুন বিতর্ক। এরই মধ্যে সেনেট মাইনরিটি লিডার চাক শুমারকে ডেমোক্রেটদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না। এছাড়া মানুষের স্বার্থে সেনেটের নতুন নেতৃত্ব নির্বাচন করা জরুরি বলে প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান রাশিদা তলিব। এদিকে নিজ দলের আইন প্রণেতাদের বিরোধিতা করেই সরকারি অচলাবস্থা অবসানের পক্ষে ভোট দিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান। পেনসিলভেনিয়া থেকে নির্বাচিত এই ডেমোক্রেটিক সেনেটর বলেন, সরকারের অচলাবস্থা দীর্ঘায়িত করে দেশের বেশিরভাগ মানুষকে বিপদে ফেলে রাখার মতো অন্যায় কাজের সঙ্গে একমত নন তিনি।
ফেটারম্যান জানান, দেশের ফেডারেল কর্মীরা যেন তাদের প্রাপ্য বেতন ও সুবিধা পান সেটিই ছিল তার অগ্রাধিকার। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জন ফেটারম্যান বলেন, অচলাবস্থা নিরসনের প্রশ্নে ডেমোক্রেটরা সীমা লঙ্ঘন করেছে। সরকারের অচলাবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না জানিয়ে তিনি বলেন, দেশের প্রায় 42 মিলিয়ন মানুষকে স্ন্যাপ সুবিধা থেকে বঞ্চিত করার রাজনীতি কখনোই সমর্থন করেননি। ডেমোক্রেটদের মূল্যবোধের সঙ্গে সরকারের অচলাবস্থা যায় না বলেও মন্তব্য করেন তিনি। ফেটারম্যান আরও জানান, সেনেটে ডেমোক্রেটিক নেতাদের কেউ তার দৃষ্টিভঙ্গি বিষয়ে জানতে চাননি। বিশেষ করে সেনেট মাইনরিটি লিডার তার সঙ্গে কোনো আলোচনাই করেননি বলে অভিযোগ করেন ফেটারম্যান। সরকারি অচলাবস্থা নিরসনে ডেমোক্রেটদের এই সিদ্ধান্ত ডেমোক্রেটদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকেই এই সিদ্ধান্তকে দলীয় ঐক্যের জন্য একটি অস্বস্তিকর বার্তা বলে আখ্যা দিয়েছেন। কয়েকজন ডেমোক্রেটিক সেনেটর রিপাবলিকানদের সাথে হাত মিলিয়ে দলটিকে অপমান করেছেন বলে মন্তব্য করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এন্ডি কিম। এদিকে রিপাবলিকানদের স্বার্থে যেসব ডেমোক্রেটিক সেনেটর অবস্থান নিয়েছেন তারা আসলে দেশের বেশিরভাগ মানুষের জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে চান না বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেইক অকিনক্লস। যদিও ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ক্লাইবার্ন জানান, সেনেটের ডেমোক্রেটিক নেতৃত্ব নিয়ে তার কোনো অভিযোগ নেই, বরং হাউসে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের আরও ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলে মনে করছেন তিনি। অন্যদিকে সিবিএস নিউজকে ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স জানান, সেনেটে ডেমোক্রেটদের নেতৃত্বে পরিবর্তন আনলেই সংকটের সমাধান হবে না। সেনেটে ডেমোক্রেটদের নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে দেশের মানুষের স্বার্থকে কারা অগ্রাধিকার দিচ্ছেন সেই বিষয়টিও মাথায় রাখা উচিত বলে মনে করেন তিনি। সরকারের অচলাবস্থা নিরসন এখনও নানা জটিলতার মধ্যে আটকে আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মঙ্গলবার MSNBC-কে দেয়া সাংবাদিক টম বার্টন বলেন, রিপাবলিকানদের মধ্যকার বিভাজন, ডেমোক্রেটদের সংশোধনী দাবি সহ 4 ধরনের জটিলতায় পড়তে যাচ্ছে ব্যয় বিলটি। এদিকে সরকারের ব্যয় বিলে সম্মতি দেবেন না বলে জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মাইক লেভিন। অন্যদিকে দেশের বেশিরভাগ মানুষের স্বার্থ সংরক্ষণে দুই দলের আইন প্রণেতারা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ম্যারিল্যান্ডের ডেমোক্রেটিক গভর্নর ওয়েস মুর। দেশের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটাতে সেনেটে স্বল্পমেয়াদী বিল পাশের একদিন পর এবার লড়াই গড়াচ্ছে হাউসে। কংগ্রেস সদস্যদের ভোটাভুটিতেই নির্ধারিত হবে বিলটি শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে পৌঁছাবে কি না। আশা করা হচ্ছে চলতি সপ্তাহেই হাউসে ব্যয় বিল পাশ করতে ভোট অনুষ্ঠিত হবে। ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যদের সমর্থন ছাড়াই বিলটি পাশ করতে পারবেন রিপাবলিকানরা। তবে সীমিত সংখ্যাগরিষ্ঠতার কারণে মাত্র কয়েকজনের ভিন্নমতি বিলটিকে আবারও আটকে দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, রিপাবলিকানদের ভেতর বিভাজন, ডেমোক্রেটদের সংশোধনী দাবি, ব্যয় সংক্রান্ত সীমা নিয়ে বিরোধ এবং আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক চাপসহ অন্যান্য বাধা পার হয়েই সরকারের ব্যয় বিলটি চূড়ান্তভাবে পাশ হতে হবে। সব মিলিয়ে সরকারের অচলাবস্থা নিরসনের পথ এখনও জটিলতার মধ্যেই আটকে আছে বলেও ধারণা তাদের। এদিকে 53 দিনের ছুটি শেষে মঙ্গলবার কংগ্রেস সদস্যরা ব্যয় বিল পাশের ভোটাভুটিতে অংশ নিতে ওয়াশিংটনে ফিরতে শুরু করেছেন। এদিন সারা দেশে প্রায় 1200টি ফ্লাইট বাতিল হওয়ায় অনেক আইন প্রণেতাই বিকল্প পথে যাত্রা করেছেন। আরকানসার রিপাবলিকান কংগ্রেসম্যান রিক ক্রফোর্ড এবং মিসিসিপির ট্রেন্ট কেলি জানিয়েছেন তারা একসঙ্গে গাড়ি ভাগাভাগি করে ক্যাপিটল হিলে যাচ্ছেন। অন্যদিকে উইসকনসিনের রিপাবলিকান কংগ্রেসম্যান ডেরিক ভ্যান অর্ডেন জানিয়েছেন ক্যাপিটল হিলে পৌঁছাতে টানা 16 ঘন্টার পথ মোটরসাইকেলে পাড়ি দিচ্ছেন তিনি। তবে রিপাবলিকানদের সৃষ্ট স্বাস্থ্যসেবায় সংকটের কার্যকর সমাধান না হলে হাউসে সরকারের ব্যয় বিল পাশে উদ্যোগ ব্যর্থ হবে বলে মনে করছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান মাইক লেভিন। সিবিএস নিউজকে লেভিন জানান, রিপাবলিকান সহকর্মীরা ভোট দিলেও হেলথ কেয়ার সংকট জারি রেখে সরকারের ব্যয় বিলে সম্মতি দেবেন না তিনি। এদিকে ভেটেরান্স ডে উপলক্ষে দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর বলেন, ভেটেরান্স অ্যাফেয়ার্সের প্রায় 30,000 কর্মীকে ছাঁটাই করে সাবেক সেনাদের কল্যাণের কথা বলা হাস্যকর। সরকারের অচলাবস্থা নিরসন না করে দুই দলেরই আইন প্রণেতারা চরম দায়িত্বহীন আচরণ করছেন জানিয়ে তিনি বলেন, স্ন্যাপ সুবিধা, স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ নিয়ে দরকষাকষির সুযোগ না থাকলেও আইন প্রণেতারা তা করে যাচ্ছেন। অধিকার ছেড়ে দিয়ে কোনো চুক্তি হতে পারে না জানিয়ে ওয়েস মুর বলেন, দেশের বেশিরভাগ মানুষের স্বার্থ সংরক্ষণে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন দুই দলেরই আইন প্রণেতারা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।